রাজধানীর গেন্ডারিয়ায় বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ। গ্যাসের রাইজার থেকে এই দুর্ঘটনা বলছে এলাকাবাসী। ঘরের লোকটি সব বাইট কইরা তারপর পানি আইনা এখান থেকে পানি আমি নিবেলাম। গ্যাস লাইন লিকেজ থেকে দুর্ঘটনা ঘটছে, কারণ আমরা ঈদের কয়েকদিন আগে থেকে গ্যাসের গন্ধটা পাইতেছিলাম বাইরে থেকে। গ্যাস আগে ওটা লিক আসলো, গ্যাস মনে এই জন্য এটা বাস্ট হয়েছে। বাড়ছে প্রযুক্তিপণ্য সংশ্লিষ্ট দুর্ঘটনা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। গত 1 বছর থেকে যে এই যে এসি বাস্ট হওয়া, বয়লার দুর্ঘটনা এগুলো বেড়ে গেছে। মোস্ট অফ দ্য লাইনের মেজর পোর্শনগুলি করা হয়েছে সেই পাকিস্তানি আমলে। এগুলি লাইফ টাইম অলরেডি শেষ হয়ে গেছে। এগুলিকে যদি আমরা সমন্বিতভাবে প্রতিরক্ষার মাধ্যমে মানুষকে বাঁচাতে চাই তাহলে অটো সেন্সার এর বিকল্প নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডির সব অবৈধ স্থাপনা 10 মাসের মধ্যে ভেঙে ফেলতে রাজুককে হাইকোর্টের নির্দেশ। সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, মৌলভীবাজারে 53টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সংস্কারের অভাবে অকার্যকর ফেনীর সোনাগাজীর 14টি স্লুইস গেট, বাড়িঘর, ফসলি জমির ক্ষতি। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিরক্ষা খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন সবই করবে সরকার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতে চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এবং নির্বাচনের আগে দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা। ফেরত পাওয়ার প্রক্রিয়া জটিল, বলছেন অর্থ প্রতিমন্ত্রী। সমন্বিত উদ্যোগে ফেরত আনা সম্ভব, মত টিআইবি। রাজধানীর গেন্ডারিয়ায় বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসীর ধারণা, গ্যাসের রাইজার থেকে এই বিস্ফোরণ হয়। তবে তিতাস কর্তৃপক্ষ দাবি করছে তাদের লাইনে কোনো ত্রুটি ছিল না। বাঁচাও বাঁচাও বাঁচাও, 6-7 জনের চিৎকার পাঠাচ্ছে, কোনো লোক আগে বাড়তেছে না। তারপরে আমি ওই গেটটা ভাঙলাম। ওই গেটটা ভাঙলাম পরে এই লোকটা আমার সাথে, তারপরে আমি ওই ঘরের লোকটি সব বাইট কইরা তারপর পানি আইনা এখান থেকে পানি আমি নিবেলাম। ভোর 4টা গেন্ডারিয়ার ঢালকানগরের 2 রুমের একটি বাসায় ঘুমাচ্ছিলেন শরীফ এবং আকবরের পরিবার। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় টিনশেড ঘরের ছাদ, ধসে পড়ে দেয়াল। বাঁচাও বাঁচাও চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন দগ্ধ 7 জনকে। 2 রুমের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তারা। প্রত্যক্ষদর্শী ও দগ্ধরা জানান, গ্যাসের রাইজার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে, যদিও গ্যাসের লাইনে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চাল পুরো উঠে গেছে, তারপরে দেখা যায় সবাই অবস্থা খারাপ, তারপরে ওই গেট ভাঙা, তারপরে বাইরে করছে। বাস্ট হওয়ার পরে আপনার চাল নাকি উড়ে গেছে, আর সাইডে যে ওয়ালটা ছিল ওয়ালটা বলে ভেঙে গেছে, ভেঙে রাস্তার দিকে পড়ে আছে। গ্যাস লাইন লিকেজ থেকে দুর্ঘটনা ঘটছে, কারণ আমরা ঈদের কয়েকদিন আগে থেকে গ্যাসের গন্ধটা পাইতেছিলাম বাইরে থেকে। গ্যাস লাইন থেকে কোনো আগুন লাগে নাই, কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা। আগুনের ভয়াবহতায় দগ্ধ হন পরিবারের 8 সদস্যের মধ্যে 7 জনই। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে গুরুতর দগ্ধ শরীফ আহমেদের শরীরের 45% পুড়ে গেছে। এছাড়া আলিয়ার 33, আকবর ও শাহিদার 25% করে পুড়ে গেছে। গ্যাস আগে ওটা লিক আসলো, গ্যাস মনে এই জন্য এটা বাস্ট হয়েছে। এদিকে আহতদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। 7 জন রোগী আছে, তার মধ্যে সবারই ইনহেলেশন বার্ন আছে, মানে শ্বাসনালী পড়ে গেছে। তো সুতরাং আর তার মধ্যে 2 জন হচ্ছে অত্যন্ত বেশি গুরুতর, আর তারা আছে মোটামুটি, তবে কেউই আশঙ্কা মুক্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি সময়ের চাহিদায় জীবনকে সহজ ও আরামদায়ক করলেও যে কোনো মুহূর্তেই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। সাম্প্রতিক সময়ে প্রতিনিয়তই প্রযুক্তিপণ্য বিস্ফোরণে প্রাণ হারাচ্ছেন অনেকেই।
হাতের প্রিয় মুঠোফোন থেকে শুরু করে এয়ার কন্ডিশন প্রায় প্রতিদিনই বিস্ফোরিত হয়ে প্রাণ কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের। কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন নজরদারির অভাব ও অসচেতনতাকে। এ থেকে পরিত্রাণ পেতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন তারা। প্রচণ্ড গরমে স্বস্তি ও শান্তির পরশ পেতে জুড়ি নেই এয়ার কন্ডিশনের। দেশে এসির ব্যবহার দিন দিন বাড়লেও কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও কম নয়। আগুনের লেলিহান শিখায় শুধু ঘরবাড়ি নয়, ঝরে যাচ্ছে অনেক মূল্যবান প্রাণ। এসির কম্প্রেসার শুধু নয়, বিস্ফোরিত হচ্ছে গ্যাসের সিলিন্ডার, ফ্রিজ, সিলিং ফ্যান, এমনকি মোবাইলও। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে এ ধরনের দুর্ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিসংখ্যানে দেখা যায়, এখানে ভর্তি হওয়া প্রতি ৩ জন রোগীর একজনই আসেন প্রযুক্তি পণ্যের বিস্ফোরণে দগ্ধ হয়ে। বার্ন ইউনিটের সমন্বয়ক জানান, যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি পণ্যের কারণে ঘটা এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা। গত 1 বছর থেকে যে এই যে এসি বাস্ট হওয়া, বয়লার দুর্ঘটনা, এগুলো বেড়ে গেছে। গ্যাসের জন্য অ্যাক্সিডেন্ট কিংবা বয়লার বিস্ফোরণ, এই দুইটা যদি রেশিও করেন তাহলে আমার মনে হয় যে 3:1 এরকমই হবে আর কি। জীবন ধারণ সহজ করতে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়লেও নিম্নমানের পণ্য ব্যবহার, কর্তৃপক্ষের উদাসীনতা এবং ব্যবহারকারীর অসচেতনতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ম্যানুফ্যাকচারিং এর ওখানে ক্ষেত্রে সেখানে ডিফল্ট আছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, অথবা মেইনটেনেন্স, টাইম টু টাইম মেইনটেনেন্স করা হচ্ছে না। এই দুটো কারণেই মোটামুটি দুর্ঘটনা ঘটতেছে। মাকড়সার জালের ভিতর মতন গ্যাস লাইনগুলি আছে যেগুলির কোনো নকশা তিতাসের কাছে নাই। এবং সবচেয়ে বড় ঘটনাটি হলো, এই মোস্ট অফ দ্য লাইনের মেজর পোর্শনগুলি করা হয়েছে সেই পাকিস্তানি আমলে। এগুলি লাইফ টাইম অলরেডি শেষ হয়ে গেছে। এগুলিকে যদি আমরা সমন্বিতভাবে প্রতিরক্ষার মাধ্যমে মানুষকে বাঁচাতে চাই, তাহলে অটো সেন্সার এর বিকল্প নাই। আধুনিকতার এই সময়ে বাড়বে প্রযুক্তি পণ্যের ব্যবহার, তবে পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি ব্যবহার বিধিও মেনে চলতে হবে, থাকতে হবে সচেতন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশান, বনানী এবং ধানমন্ডি এলাকার সকল অবৈধ স্থাপনা আগামী 10 মাসের মধ্যে অপসারণ করতে রাজউককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে এই 3 এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানও সরিয়ে ফেলতে বলা হয়েছে। সকালে এই সংক্রান্ত 233টি মামলার নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এর আগে এই সিদ্ধান্তের বিরুদ্ধে 233টি প্রতিষ্ঠান রিট আবেদন করেন। এরই মধ্যে রাজউক, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা রাজধানীর এসব এলাকার কিছু কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিরক্ষা খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন সবই করবে সরকার। দেশের সব বাহিনীকে দক্ষ এবং আধুনিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে, কাজেই সেই দিক থেকে তাদের আমি সার্বিকভাবে চেষ্টা করেছি কিভাবে আরো উন্নত সমৃদ্ধশালী করা যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজাচ্ছি। ধনী থেকে ধনী হবে সেটা নয়, আমাদের উন্নয়নের লক্ষ্য হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে যারা পড়ে আছে, গ্রামের মানুষ যারা পড়ে আছে, সাধারণ মানুষ, তাদের সার্বিক উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। তাই আমাদের উন্নয়ন নীতিমালা, আমাদের কর্মপদ্ধতি, আমাদের পরিকল্পনা, আমাদের উন্নয়ন পরিকল্পনা সবকিছুই কিন্তু আমরা একেবারে সমগ্র গ্রাম থেকে শুরু করে শহর ভিত্তিক আমরা সেইভাবেই কিন্তু পরিচালনা করে যাচ্ছি, বাস্তবায়ন করে যাচ্ছি, যার শুভ ফল দেশের মানুষ পাচ্ছে। 1 জুন যেমন আমরা আমাদের বাজেট পেশ করেছিলাম, 29শে জুন আমরা বাজেট পাস করেছি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট, 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট আমরা দিতে সক্ষম হয়েছি। এবার বন্যার খবর। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার প্রায় 1 মাস হতে চললেও এখনো পানি নামছে না। উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বন্ধ রয়েছে পাঠদান। 6 জুলাই স্কুলের অর্ধসাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসক বলছেন, পানি না নামার কারণ উদ্ঘাটনে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম আনা প্রয়োজন। কুলাউড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি উপজেলা পরিষদ কার্যালয় সহ শহরের অলিগলি ছাড়িয়ে ঢুকে পড়েছে বাসাবাড়ি, স্কুল, কলেজেও। 20 দিন ধরে বন্ধ পানিবন্দী শিক্ষা প্রতিষ্ঠান। শহর ছেড়ে হাকালুকি হাওর পাড়ে গেলে দেখা মিলে আরও ভয়াবহ চিত্র। বন্যার পানি ঘরের চাল ছুঁই ছুঁই, যেতে যেতে চোখে ভাসে ভাঙা বাড়িঘর, বন্ধ মসজিদও। এমন অবস্থা 20 দিন ধরে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। আক্রান্ত মানুষ এখন খুঁজছেন মুক্তির পথ। উজানের পানি নামিয়ে আসে আমাদের এলাকা পানি চলে গেছে। প্রতি বছরে দিকে পানি আসতেছে। এইটার কোনো ধরনের উদ্যোগ নেয় না কেউ, গাং বরাট করতেছে না, পার বাঁধতেছে না। ভিতরে পানি ঢুকে আবার ডেঙ্গে পানি ঢুকে বাথরুম টাথরুম সব আমরা ওভার হয়ে গেছে পানি। কুলাউড়ার সর্বস্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, সিলেটের ফেঞ্চগঞ্জের বুড়িকিয়ারি নামক স্থানে বাদ দেয় হাওরের পানি কুশিয়ারা দিয়ে বের হতে পারছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এই বৃষ্টিতে আমাদের কোনোদিনই এই ধরনের বন্যা হয় নাই। কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনো বন্যার পানি না কমার কারণ জানতে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসা দরকার বলে মনে করেন জেলা প্রশাসক। অবশ্য দুর্যোগ মন্ত্রী জানালেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। উচ্চ পর্যায়ে থেকে একটা টিম আসুক, এসে তারা এর কারণটা বের করুক, কেন এখানে বন্যা হচ্ছে, কেন এই পানিটা নেমে যাচ্ছে না, কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে, তারা কিছু সমস্যা চিহ্নিত করুক, তারা কিছু সমাধান দেখ, এবং এই আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব, পানি সভা মন্ত্রণালয়ে আলোচনা করব। মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যেভাবে করা দরকার ঠিক সেইভাবেই করা হবে। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে বৃষ্টিপাত হলে সেই পানি এসে প্রবেশ করে হাকালুকি হাওরে, আর অতিবৃষ্টি হলে দেখা দেয় দীর্ঘস্থায়ী বন্যা। বুরু ফসল হারানোর কষ্ট ভুলে কৃষকরা স্বপ্ন বুনেছিল আউশ ফসলে, কিন্তু এটিও এখন পানির নিচে। সামনে রয়েছে শুধুমাত্র আমন ফসল, কিন্তু রোপা আমনের বীজতলা বন্যায় তলিয়ে যাওয়ায় নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার। বিপদসীমার ওপর দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহ অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের ওসমানী নগরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরাম, দুঃখিত দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছি না, পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এদিকে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে 60-এর দশকে নির্মিত হয় ছোট বড় 14টি স্লুইস গেট। বছরের পর বছর সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে এসব গেট দিয়ে পানি ঢুকে ক্ষতি হয় বাড়িঘর ও ফসলি জমি। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস দিলেও তাতে আস্থা নেই জনগণের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। প্রতি বছর ভারী বর্ষণ সহ নানা কারণে সোনাগাজীর কোনো না কোনো সুইচ গেট ভেঙে যাওয়ায় বিপাকে পড়তে হয় সোনাগাজীর কয়েক লাখ মানুষকে। গত সোমবার কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার চরদরবেশ ও চরচান্দিয়ার দুটি সুইচ গেট ভেঙে দুটি ইউনিয়নের সাথে জেলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি ঢুকে নষ্ট হয় ঘরবাড়ি সহ ফসলি জমি। এতে ভোগান্তিতে পড়ে 10টি গ্রামের প্রায় 60,000 মানুষ। প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় এখানকার মানুষদের। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনা মৌসুমে পানি সংরক্ষণ সহ উপকূলীয় মানুষদের জলশ্বাস থেকে রক্ষা করতে 1965 সালে সাগরের মোহনায় ছোট ফেনী নদীর ভাটিতে নির্মাণ করা হয় সুইচ গেট। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি না থাকায় দিন দিন অকেজো হয়ে পড়েছে গেটগুলো। দীর্ঘদিন নাকি এটার আর কোনো নাতুরও নাই, সেকও নাই, কিছু নাই, এটা মেনটেন্সও করে না। আজ 10 বছর খালি শুনতেছি, মনে করেন এই জায়গাটা বাইনবো, যে কোনো একটা পরিকল্পনা নিব, এটার বেলা কিছুই হইতেছে না। খালি হইতে করতেছে, কিন্তু হইতে কোনো দেখছি না। এখন আমাদের এলাকার ফসলও ক্ষয়ক্ষতি হইতেছে। দায়ভার কিছুটা এলজিডি কর্তৃপক্ষের উপর চাপিয়ে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন, এ বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু ইতোমধ্যে সমস্ত প্রসিডিউর কমপ্লিট করেছি, কার্যাদেশ প্রদান করেছি। সোনাগাজী উপজেলা আছে, আদার্স উপজেলা মিলে আমাদের নির্মাণ আছে 3টা, এবং আদার্স পুনর্বাসন এবং মেরামতের কার্যক্রম আমরা নির্ধারণ করেছি। অন্যদিকে এলজিইডির কর্মকর্তা জানালেন, সুইচ গেট নির্মাণ ছাড়া সড়কের কাজ সম্ভব নয়। যেহেতু পানি উন্নয়ন বোর্ড থেকে অলরেডি এটা স্লুইস গেটের টেন্ডার হয়ে গেছে, ওনারা এটা স্লুইস গেটটা করার পরে আমাদের এই রাস্তার কাজটা আমরা করতে পারবো। তবে এখন মানুষ চলাচলের জন্য
অস্থায়ী ভিত্তিতে একটা বাঁশের সাঁকো ব্যবস্থা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে নির্মাণের পর 1982 সালে তাদের অধীনে সবশেষ সংস্কার হয়েছিল সুইচ গেটগুলো। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। অতিবৃষ্টি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি জোয়ারের পানি ঠেকানোর মতো কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই পানিতে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। ঢোপ প্রকৃতিগত অবস্থানের কারণে বর্ষায় প্রতিদিন গড়ে 120 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ড্রেনগুলোর ধারণ ক্ষমতা মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত। তারপরও আছে দখল ও নিয়মিত পরিষ্কার না করার মতো সমস্যা, ফলে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার। সিটি মেয়র বারবার আশ্বাস দিলেও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাগর বেষ্টিত 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকালে সারা দেশের তুলনায় চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। গত 3 দিনে এখানে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোরা ও পরবর্তীতে নিম্নচাপের ফলে গত 1 মাসের বেশি সময় ধরে চট্টগ্রামে লাগাতার প্রবল বর্ষণ চলছে। সাগর থেকে যখন উইন্ড আসে, বাতাস আসে, তখন কি হয়, জলীয় বাষ্পটা এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই কারণে যখন এই অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হয়ে যায়, মানে লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়, তখন এই অঞ্চলে বৃষ্টিপাতটা কম্পারেটিভলি বেশি হয়। প্রবল বর্ষণে নগরীর নিচু এলাকা বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, ষোলশহর কিংবা বহদ্দারহাট ডুবছে। পাশাপাশি হালিশহর বা আগ্রাবাদ এলাকাও বাদ যাচ্ছে না। জলবদ্ধতার জন্য প্রধান দুটি কারণ চিহ্নিত করেছেন নগর বিশেষজ্ঞরা। ড্রেনগুলোর পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে, পাশাপাশি নগরীতে ঢুকে যাওয়া জোয়ারের পানি বের হতে পারছে না। ড্রেনগুলো আমাদের কখনোই শুধুমাত্র ফ্লুইড বহন করার জন্য ব্যবহার করা হয় না। মানুষ তার সলিড ওয়েস্টগুলো ড্রেনের মধ্যে ফেলে ড্রেনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এই জন্য হয় কি যে মানে মাঝে মাঝে 10 মিলিমিটার বৃষ্টি হলেও এটা উপচায় পড়ে। ঝড় সময় পানি উপরে উঠে বা সেটাকে বাধা দেওয়ার জন্য যে স্লুইস গেট থাকার দরকার ছিল, আমাদের সেই স্লুইস গেটগুলো নাই। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের জলজট হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ময়লা অপসারণের ব্যবস্থা হলো সেগুলো রাখা হয় ড্রেনের পাশে। এই অবস্থায় সিটি মেয়র জানালেন আগামীতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ড্রেনের ময়লা অপসারণ করা হবে। আমরা পর্যায়ক্রমে সকল খাল থেকে মাটি উত্তোলন করব। মাটি উত্তোলন যখন হবে এবং ড্রেনেজ থেকে যে নিয়মিত পরিষ্কার করব, তখন ধারণ ক্ষমতাটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 3.7% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 52.6% বেশি ছিল, যার পরিমাণ ছিল 7152 মিলিমিটার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আমরা আগেই জানিয়েছি বিপদসীমার উপর দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহ অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই মুহূর্তে সিলেটের ওসমানীনগরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। বিক্রম। ধন্যবাদ রাজু। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ওসমানীনগর উপজেলার একেবারে সবচাইতে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন সাদিপুর ইউনিয়নে, এবং সাদিপুর ইউনিয়নের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যেই পানিবন্দী জনগণ, এই পানিবন্দী অবস্থা কিন্তু আজকে নতুন নয়। তারা দীর্ঘদিন থেকে গত 3 মাস ধরে এইভাবে পানিবন্দী অবস্থায় আছে, এবং পানিবন্দী অবস্থা থাকার কারণে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের ঘরবাড়িও প্রায় ধ্বংস হওয়ার পথে বা নষ্ট হওয়ার পথে। এই এলাকার মানুষেরা আমাকে যেরকম জানিয়েছেন যে এই লামা তাজপুর গ্রাম, এই গ্রামের বেশ কিছু পরিবার রয়েছে যাদের একই অবস্থা। তারা আমাকে জানিয়েছেন যে এতদিন ধরে তারা এই অবস্থায় রয়েছেন, কিন্তু তাদের সাহায্য সহযোগিতায় স্থানীয় কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো ধরনের সাহায্য কিংবা কোনো ধরনের ত্রাণ এই এলাকায় আসেনি। এ কারণে তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে, এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছে। এবং রাজু, শুধু এই এলাকার নয়, এইভাবে সিলেটের যে 8টি উপজেলা সবচাইতে ক্ষতিগ্রস্ত, এই 8টি উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় পানিবন্দী আছেন জনগণ, এবং এক হিসাবে বলা হচ্ছে যে 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই ইউনিয়নগুলি 466টি গ্রামে যে মানুষরা আছে তাদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি দিয়ে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসছে স্থানীয় প্রশাসন। সরকারের পক্ষ থেকে 163 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও আমরা এই এলাকায় এসে
এসে জেনেছি যে তারা বন্যা উপলক্ষে কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি। যারা ঘরে বসে আছেন এবং যারা বাইরে আছেন তারা সবার সাথে আমরা কথা বলেছি, তারা একই কথা বলেছেন। এবং ইতিমধ্যে 3 লাখ টাকা যে নগদ অর্থ প্রদান করা হয়েছে, নগদ অর্থের কোনো অর্থ এই সাদিপুর ইউনিয়নের কোনো গ্রামে আসেনি। আমি এই সকাল থেকে এই গ্রামগুলোতে ঘুরে ঘুরে সবার কাছ থেকে এই ধরনের তথ্য আমি পেয়েছি। এবং তারা বলেছেন যে ভিজিএফ কার্ড যে গত বন্যার পর থেকে যে ভিজিএফ কার্ডগুলো করা হয়েছে সেগুলো চেয়ারম্যান এবং ম্যাম যে স্থানীয় ইউপি সদস্য আছে তাদের আত্মীয় স্বজনরা ভাগাভাগি করে নিয়েছেন, এই ধরনের অভিযোগও তারা করেছেন। সবকিছু মিলে বলা যায় যে বন্যা পরিস্থিতির উত্তরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে কি আমরা সকালে পানি উন্নয়ন বোর্ডের যেই তথ্য পেয়েছি তাদের রিডিং যেটা বলা হয়, কুশিয়ারা নদী অমরশীতে যে রিডিং তারা নিয়েছিল এখন পর্যন্ত মাত্র 1 সেন্টিমিটার পানি কমেছে। কিন্তু কুশিয়ারা নদীর পানি কমলেও এই পানিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে যাচ্ছে। এবং যে কথাটি না বললেও নয় সেটা হচ্ছে কি কুশিয়ারা নদীর পানি যদিও 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বাড়ছে কিন্তু সুরমা নদীর পানি বেড়ে যাচ্ছে। এই অবস্থায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা এমনই পূর্বাভাস দিয়েছেন। রাজু, এই ছিল সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিলেটের ওসমানীনগর থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। প্রবল বর্ষণে ফেনী ও বরিশালের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফেনী শহরের একাডেমি রোড, নাজির রোড, মাস্টারপাড়া সহ বেশ কিছু এলাকা। সড়কে জমেছে হাঁটু সমান পানি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী হাজারো মানুষ। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। এদিকে জলাবদ্ধতার জন্য ফেনী পৌরসভার উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। বরিশালে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মাত্র 4 ঘন্টার টানা এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্কুলগামী শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ বিপাকে পড়েন। একটুখানি বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে মানে আমার কোনো অবস্থা হচ্ছে না। 1-2 ঘন্টা বৃষ্টিতে রাস্তা তলায় গেছে। পানির কারণে আমরা স্কুলে যাইতে পারতেছি না, আমরা অনেক ঝামেলায় পড়ে গেছি। গাড়ির সমস্যা, ব্রেকের সমস্যা, যদি চাকার সমস্যা, স্পোর্ট কাটে যায়। ক্লাসরুমে পানি উঠিয়েছে তাই জন্য স্কুলে আজকে ছুটি দিয়েছে। অফিসে যাওয়ার জন্য যাচ্ছি কিন্তু ওরা অতিরিক্ত ভাড়া চাচ্ছে, আমরা যেতে পারতেছি না। 10 টাকার ভাড়া তারা 50 টাকা চাচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই সাথে গণপরিবহন স্বল্পতায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। রাতভর বৃষ্টির পর ভোর থেকে আবারও থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর শান্তিনগর, মতিঝিল, কাঁঠালবাগান সহ বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সকালের দিকে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। সেই সাথে বৃষ্টির অজুহাতে ভাড়া বেশি দাবি করায় বিপাকে পড়েন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। বৃষ্টিটা হইলে পুরা কাকটাইল থেকে ফকিরাপুল পর্যন্ত পুরা পানি জলবদ্ধ ভর্তি হয়ে যায়। আর ড্রেন কাটতে রাখছি আজকে আপাতত 2 মাস ধরে, খুবই সমস্যার ভিতরে আছি আমরা। হাইটা যাইতাম কিন্তু এই বৃষ্টির জন্য পানি রাস্তা তলায় গেছে, যার ফলে আমি আর রিক্সা উঠতে বাধ্য হয়েছি। আর রিক্সা অত ডবল হয়ে গেছে। 1 ঘন্টা অপেক্ষা করার পরে একটা বাস পেয়েছি, তো অনেক যুদ্ধের মতো করে উঠে সেখানে আসলাম। গত বছর যেভাবে আমরা হাঁটু পানি দিয়ে হেঁটেছি, এখনো বর্ষাকালে আমরা সেই হাঁটু পানিতেই হাঁটছি। অর্থাৎ মেয়রদের যে কমিটমেন্ট সেটা কোনোদিনই ছিল না, আগামীতেও হয়তো থাকবে না। দুপুরের সময় আরো থাকছে। নরসিংদীতে সবজি খেতে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত কীটনাশক। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মানছে না কৃষকরা। বিষাক্ত সবজি ফলনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নেতারা মিথ্যাচার শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।
নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বিভিন্ন কথাবার্তা তারা বলা শুরু করেছেন। আজকে তারা বলছেন যে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে, অপরাধীর ছেড়ে দিয়ে বাংলাদেশে কোনো সময় নির্বাচনে লেভেল ফিল্ড হবে না। বিএনপির সন্ত্রাসী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা তার নিজস্ব গতিতে চলবে। এই মামলা প্রত্যাহার করার বা তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি ঘটাতে চান, স্পষ্ট বলতে চাই, তা আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে। নির্বাচন যথাসময় হবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন এবং শেখ হাসিনা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সাংবিধানিকভাবে তখন সরকারের দায়িত্ব পালন করবেন। এর কোনো ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে প্রায় 7 ঘন্টা অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। সকাল 6:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদর উপজেলার মোল্লারচরের উদ্দেশ্যে জঙ্গি আস্তানার সন্ধানে যাত্রা শুরু করে। পুলিশ জানায়, সকালে অভিযান চলাকালে শুকুর আলী নামে এক ডাকাতকে গ্রেফতার করে তারা। ক্রমান্বয়ে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার 165টি চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালানো হবে। আমাদের অভিযানের মূল ইয়েটা ছিল আমরা ব্লক রেড দিয়েছি এবং আমাদের ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, তারপরে নৌ ডাকাতি প্রতিরোধ, প্লাস কোথাও যদি কোনো জঙ্গিদের কোনো তৎপরতা বা এই ধরনের বা নাশকতাকারী থাকে, তাই তাদেরকে প্রতিহত করার বিষয়ে বা তাদের এ ধরনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আমরা কোনো জঙ্গি আস্তানা বা তৎপরতা আমরা সদর থানার ভিতরে পাইনি। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে 1.5 যুগ আগে প্রতিষ্ঠিত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন রাজধানীতে একেবারেই নেই বললেই চলে। শহরের বেশিরভাগ মানুষই জানে না, সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্বের এই ব্যবস্থা চালু হয় 17 বছর আগে। আর এখন যা আছে তাও আবার দুর্নীতিগ্রস্ত কিংবা অসাধু ব্যক্তিদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশকে রাজনৈতিক সহ ভিন্ন কাজে ব্যবহার করার কারণেই জনগণের আস্থার অভাবে সামাজিক এই উদ্যোগগুলো কাজে আসছে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। পুলিশের সঙ্গে নাগরিকের দূরত্ব কমিয়ে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে 1992 সালে ময়মনসিংহ জেলায় ও পরে 1994 সালে রাজধানীর কাফরুলে পরীক্ষামূলকভাবে চালু করা হয় কমিউনিটি পুলিশিং। এই উদ্যোগ সাড়া পাওয়ায় 2000 সালে সারা দেশে একযোগে চালু হয় এই পুলিশিং কার্যক্রম। জনগণ তার এলাকার সমস্যা ও এর কারণ চিহ্নিত করে সমাধানের জন্য পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে, এটাই ছিল এর প্রধান লক্ষ্য। কিন্তু এখন নগরীর বেশিরভাগ বাসিন্দাই জানেন না এমন কোনো ব্যবস্থা চালু আছে তাদেরই সুবিধার্থে। কমিউনিটি পুলিশ আমাদের এই এলাকার মধ্যে আমার চোখে পড়ে না যে এখানে আছে। পুলিশের সঙ্গে আমাদের এই এলাকার যে জনগণের সঙ্গে যে একটা কিছু দূরত্ব আছে, কমিউনিটি পুলিশ থাকলে আমাদের এই দূরত্বটা কমে যাবে। কোনো অর্গানাইজেশন যে আছে এরকম নাই। চালুর 17 বছর পর সামাজিক এই উদ্যোগ এখন একেবারে ভেস্তে যেতে বসেছে স্থানীয় দুর্নীতি ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে। পরিচয় গোপন রাখার শর্তে এমনটাই বলছিলেন নগরীর থানা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। এই কারণে জনগণের খাইতেছে না, তোরা এখানে প্রভাব কারণ আছে, বিষয় একটা আছে, তারপরে লেনদেনে বেশি থাকে। তাদের সাথে একমত পোষণ করলেন খোদ রাজধানীর এক কমিউনিটি পুলিশিং কমিটির শীর্ষ নেতা। একেবারে যে মিথ্যা তা না, তা আমাদের এখানে এই জিনিসটা খুবই কম। উপর থেকে কিছু সিদ্ধান্ত চাপায় দেওয়ার চেষ্টা করা হয় যে আমার কাছে আপনার পছন্দের লোক আছে। দুইটা পক্ষ তো আসছে, বাদী বিবাদী এখানে আসে সমঝোতার জন্য। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক এই উদ্যোগ হারিয়ে যাওয়ার কারণ কেবল সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব। যারা এটা করছেন তাদের এখানে সদিচ্ছার অভাবও আমি বলবো, আবার রাজনৈতিকভাবে পুলিশকে বেশি ব্যবহার করা সেটার কারণেও বলবো। এই কাজগুলো এগোচ্ছেন। আপনি সেটাকে যদি জনবান্ধব করতে চান এবং পুলিশের সেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে পরে তো আপনার আইন পরিবর্তন করতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কমিউনিটি পুলিশিং এবং পুলিশ পিপুল পার্টনারশিপ। সাম্প্রতিক সময়ে কমিউনিটি পুলিশিং সম্পর্কে যেসব অভিযোগ
অভিযোগ এসেছে তা খতিয়ে দেখার পাশাপাশি এই কার্যক্রমকে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই একটি ক্ষেত্রে এরকম ব্যত্যয় হতে পারে, কিন্তু সেই বিষয়ে যদি আমাদের কখনো কেউ কোনো রকমের গোচরীভূত করে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করব এবং জনগণের সহায়তা ছাড়া কখনোই কোনো পুলিশিং ব্যবস্থা কোনো সমাজেই কিন্তু কার্যকরী হতে পারে না বা পারবে না। পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক সহ সামাজিক উদ্যোগগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জনসম্পৃক্ততাটা প্রত্যেকটা জায়গাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে অভ্যন্তরীণ রুটে বিমানের যাত্রীদের ছবি সহ পরিচয়পত্র দেখাতে হবে। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এই তথ্য জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অভ্যন্তরীণ সব বেসরকারি বিমানে যাতায়াতের জন্য যাত্রীদের এই নির্দেশনা মানতে হবে। যাত্রীদের ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, চাকরির পরিচয়পত্র, স্টুডেন্ট আইডি কার্ড যে কোনো একটির কপি ভ্রমণের জন্য সঙ্গে রাখতে হবে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কে চাল আমদানি হলেও তেমন প্রভাব পড়েনি দামে। চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে ঘাটতির সুযোগ নিয়ে চালের দাম টন প্রতি $35 বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে দেশের বাজারে এখনো সহনীয় হচ্ছে না দাম। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের খোলা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 20 জুন চালের আমদানি শুল্ক 28% থেকে কমিয়ে 10% নির্ধারণ করে সরকার। সেই সাথে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়। এতে প্রতি কেজি চালের দাম 6-7 টাকা কমবে এমনটা আশা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। তবে বাস্তবে চালের দাম কেজিতে কমেছে 3 টাকা। হিলি স্থলবন্দরে আমদানি করা প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 39 টাকা, আর চিকন চাল বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। এখন ডিউটিটা সরকার যেহেতু কমালো, আমরা জানলাম যে 6 টাকা পার কেজিতে কমে যাবে, কিন্তু বাজারে এসে দেখতেছি আমরা 6 টাকা পাচ্ছি না। গভর্নমেন্ট আমাদের সুচিন্তা করলো যে 6 টাকা কেজিতে কমালাম, কিন্তু ইন্ডিয়ালায় এখন 6 টাকা কেজিতে বাড়াই দিছে। আমরা আসলে খুব বিব্রত অবস্থায় আছি। দেশীয় চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে চালের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। প্রতি টন চাল $390 পরিবর্তে আমদানি করতে হচ্ছে $425। দিন যাচ্ছে $5, $7 করে প্লাস করতেছে। এখন যে পজিশন দাঁড়াইছে সোনা চাউল এখানে আছে, আমাদের প্রেজেন্ট হলো পড়তা পড়তেছে 39 টাকা। আগে ছিল $390 আমরা কিনতাম, এখন বর্তমান পরিস্থিতি $410, $20, $30 দাম চলছে। সরকার পুরো চালের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিলে পরে চালের দাম 35 থেকে 36 টাকা বা 37 টাকার মধ্যে থাকবে। চালের আমদানি শুল্ক কমার পর হিলি স্থলবন্দর দিয়ে গত 7 কর্মদিবসে ভারত থেকে 21,280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বলে তথ্য উঠে আসছে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিবেদনে। নির্বাচনের আগে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক, দুদক, এনবিআর এবং অ্যাটর্নি জেনারেল অফিস সমন্বিত উদ্যোগ নিলে অর্থ পাচারের প্রবণতা কমবে এবং পাচার করা অর্থ ফেরতও আনা সম্ভব হবে। তবে অর্থ প্রতিমন্ত্রী অর্থ পাচারের বাস্তবতা স্বীকার করলেও বলছেন, অর্থ ফেরত আনার প্রক্রিয়া অনেক জটিল। হরিপদ সাহার রিপোর্ট। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2016-তে দেখা যায় 2015 সালে সে দেশে বাংলাদেশিদের ব্যাংক হিসাবে অর্থ জমা বেড়েছে 19%। বর্তমানে যেখানে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,500 কোটি টাকা। মে মাসের শুরুতে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেও বলা হয় 14 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 73,000 কোটি টাকা। দেশে নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আস্থার অভাব এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকার কারণেই অর্থ পাচার বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আগে যদি আমরা 4 বিলিয়ন বা 5 বিলিয়ন যেত, তার থেকে এখন আরো 20% বেশি এবছর গিয়েছে। আগামী বছর সামনে আরো ইলেকশন, আরেকটা স্পাইক তো হবেই, কাজে আরো হয়তো 30-40% মতো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এটা বড় রকমের আভ্যন্তরীণ রক্তক্ষরণ। পর্যবেক্ষকরা অর্থ পাচারের মাধ্যম হিসেবে 3টি প্রধান পথকে দায়ী করেন।
যার মধ্যে আছে আমদানিতে ওভার ইনভয়েসিং, অর্থাৎ প্রকৃত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থ পাঠানো, রপ্তানিতে আন্ডার ইনভয়েসিং বা পণ্যের দাম প্রকৃত মূল্যের চেয়ে কম দেখিয়ে বাকি অর্থ বিদেশে রাখা এবং প্রবাসীদের অর্থ পাঠাতে হুন্ডির ব্যবহার। অর্থ পাচারের হ্রাস টেনে ধরতে সরকারকে সংশ্লিষ্ট দেশের সাথে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন টিআইবির এ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন, তৃতীয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং চতুর্থ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। এই চারটি প্রতিষ্ঠান যদি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশ থেকে যে পাচারকৃত অর্থ তা একদিক থেকে যেটা ফিরিয়ে আনা সম্ভব, অন্য দিক থেকে প্রতিরোধ করা সম্ভব। মানুষের কাছে কিন্তু এই বার্তাটা এখন যাচ্ছে না যে আমি অর্থ পাচার করলে ধরা পড়ে আইনের চোখে শাস্তি পাওয়ার, আবার অর্থ হারানোর সম্ভাবনা আছে। অর্থ পাচারের বিষয়টি স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব উন্নয়নশীল দেশেই এই সমস্যা প্রকট। ঘরের মধ্যে যতক্ষণ ডাকাতরা আছে বা চোরেরা আছে ধরে আটকাতে পারি, সেটা স্ট্রেংথ। যখন ওখানে চলে যায় তখন সে ওই আইনের আওতা চলে গেছে। আমি যদি গিয়েও বলি এখন সুইস সরকারকে যে এই টাকা নিয়ে আসছে আমাকে দেওয়া ফেরত, তারা দিবে না, তো তাদের আইন আছে। তারপরে দাঁড়ান দেখি কি ব্যাপার। এইটা অর্গানাইজড, মাসের পর মাস, বছর পর বছর কাটবে, আপনি ক্লিয়ার করতে পারবেন না। 2019 সাল থেকে সুইস ব্যাংকগুলোর তথ্য পেতে চুক্তি করার পর সে দেশে ভারতের অর্থ পাচারের প্রবণতা কমেছে, যা বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন, পবা সহ বেশ কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চাই শীর্ষক মানববন্ধনে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তারা জানান, রাজধানীর প্রায় প্রতিটি পরিবারে এক বা একাধিক সদস্য চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে চিকুনগুনিয়ার পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারেও সতর্কতা সৃষ্টিতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি তুলে ধরা হয় মানববন্ধনে। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেবস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় কারখানার নিহত 3 শ্রমিক ও অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের এএসআই আব্দুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এদিকে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল। কারখানায় বয়লার বিস্ফোরণে 13 জন নিহত হয়েছে, এছাড়া শতাধিক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত 10:30টার দিকে গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেবস কারখানায় বিকট বিস্ফোরণে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে। এতে কারখানার ছাদের একাংশ খসে পড়ে। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। নাটোরে সকালে বড়াই গ্রামের আগ্রান সুতি বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। অন্যদিকে একই সময় সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষে 6 জন আহত হন। পুলিশ জানায়, ফরিদপুরে সকালে বাখুন্ডা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রফিক মারা যান, আহত হন আরো 2 জন। এছাড়া সকালে চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায় পোশাক শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে 40 পোশাক শ্রমিক আহত হন। দুপুরের সময় আরো থাকছে। আতশবাজির বর্ণির আলোয় যুক্তরাষ্ট্রের 241তম স্বাধীনতা দিবস উদযাপন। শুভেচ্ছা জানিয়ে জনগণকে সরকারের উপর আস্থা রাখার কথা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। নরসিংদীতে প্রায় সব ধরনের সবজির ক্ষেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন কৃষকেরা। তাদের অজ্ঞতা এবং কীটনাশক কোম্পানিগুলোর অসম প্রতিযোগিতার কারণে দিনের পর দিন বেড়েই চলেছে কীটনাশকের ব্যবহার। কৃষি কর্মকর্তাদের পরামর্শও মানছেন না অনেকে। এতে করে বিষাক্ত এসব সবজি ফলনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আশিকুর রহমান পিয়ালের তথ্য এবং ছবি নিয়ে প্রেস রিপোর্ট।
প্রতি বছরই সবজি ক্ষেতে নানা রকম পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হন নরসিংদীর কৃষকেরা। ফলে ফসলের কাঙ্ক্ষিত ফলনে তারা বাড়িয়ে দেন কীটনাশকের ব্যবহার। কৃষকরা জানান, বেগুন, কাঁকরোল, শসা, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা সহ প্রায় সব ধরনের সবজি ক্ষেতে প্রয়োগ করা হয় কীটনাশক। পোকার আক্রমণ শুরু হলে সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ না করলে ক্ষেত জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষতিকারক পোকা। এতে ফসল রক্ষার জন্য নিজস্ব অভিজ্ঞতা থেকেই কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহার করেন কৃষকেরা। যে ওষুধটা ব্যবহার করি এই ওষুধটা একদিন বদ্ধ ব্যবহার করুন লাগতেছে, আগে 3 দিন বদ্ধ ব্যবহার করুন লাগছে, মানে আর এই কার্যক্রমটা এরকম পাই না আর কি। পোকে কাটতে লাইতেছে, এনটা মনে করেন পাতা কুকড়ে যাইতেছে গা, এনটা এই বীজ দিয়ে সেই বীজ দিয়ে কিছু কাজ হইতেছে না। ওষুধের পাওয়ার কমাই লেছে, এখন আগের চেয়ে অনেক বেশি ওষুধ ব্যবহার করা লাগে। সবজি টিকে না, ইয়ারি কাকরোল, করলা, বেগুন, শসা এগুলি নষ্ট হয়ে যায়। সবজিতে ব্যবহৃত কীটনাশক বা বিষ খাবারের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগ ও প্রতিক্রিয়া তৈরি করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় বলে জানান এই চিকিৎসক। লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত হতে পারে, তার কিডনি বিকল হয়ে যেতে পারে এবং সবচেয়ে মারাত্মক বা ভয়াবহ যেটা, সে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়ায় আক্রান্ত হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে, কীটনাশক ডিলারদের অসম প্রতিযোগিতায় পড়ে না বুঝে কৃষকেরা অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করে থাকেন। ডিলারের কাছে গেলে তখন তারা বিভিন্ন রকমের প্রেসক্রিপশন দেয়, যেটা কৃষকের উপকার না হয় অনেক সময় ক্ষতির কারণ হয়। অতিরিক্ত যে কীটনাশক ব্যবহার করে সেটা যাতে ব্যবহার না করে তার জন্য প্রতিনিয়ত আমার উপসহকারী কৃষি বিচারক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদী জেলার 6টি উপজেলায় 15,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ করা হয়। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 241তম স্বাধীনতা দিবস পালন করল যুক্তরাষ্ট্রবাসী। নিউ ইয়র্ক সহ বিভিন্ন বড় শহরে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হচ্ছে দিবসটি। 1776 সালের 4 জুলাই দীর্ঘ বিপ্লব এবং যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসে আজকের যুক্তরাষ্ট্র। এরপর থেকেই প্রতিবছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রবাসী বাঙালিরাও দিনটি পালন করেন উৎসবমুখর পরিবেশে। দিবসটি উপলক্ষে মার্কিনীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর রিপোর্ট। রাতের আকাশে হাজারো আলোর ছটা। স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির আয়োজন করা হয় নিউ ইয়র্কের ইস্ট রিভারে। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর মেসিস $67 লাখ ব্যয়ে এর আয়োজন করে। চোখ ধাঁধানো রঙিন আলোর ফুলঝুরি দেখতে ভিড় জমায় লাখো মানুষ। দূর দূরান্ত থেকে এর সৌন্দর্য উপভোগে ছুটে আসেন প্রবাসী বাঙালিরাও। ছেলেকে নিয়ে আসি, স্বাধীনতা সম্বন্ধে ওদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের দেশের যে স্বাধীনতা দিবস সেটাও ওদেরকে বুঝাই, এটাও আমরা ট্রাই করি। ফার্স্ট টাইম আমি বড় টাইপের মেজর সিটিতে এসেছি ফায়ারওয়ার্ক দেখতে, তো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে যে নিউ ইয়র্কের ফায়ারওয়ার্ক এত বড় হয়। আমাদের যখন 16ই ডিসেম্বর হয় আমাদের যেমন ফিলিং হয় যে এখানেও ওদের সাথে আমরা একসাথে হয়ে আর কি এনজয় করছি। দিবসটিকে ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঐতিহ্যবাহী দিনটি উদযাপন করেন কুচকাওয়াজ, বনভোজন, বল গেম খেলা সহ নানা বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। নিউ ইয়র্কের কনি আইল্যান্ডে অনুষ্ঠিত হয় বিখ্যাত হটডগ খাওয়ার প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে সেনাবাহিনীর পরিবারকে স্মরণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আপনাদের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আপনাদের লক্ষ্য অর্জনে সবসময় আমার পূর্ণ সহযোগিতা থাকবে, শুভেচ্ছা থাকবে আপনাদের পরিবারের প্রতি। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আপনাদের রাষ্ট্র ভালো চলছে। আপনারা যেদিকেই তাকান না কেন অর্থনীতি উন্নয়নের শিখরে জ্বলজ্বল করছে। সব ক্ষেত্রে আমরা ভালো করছি। আমাদের চ্যালেঞ্জ আছে, সেসব চ্যালেঞ্জ আমরা ভালোভাবেই মোকাবেলা করছি। নিউ ইয়র্ক ছাড়াও স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজন ফুটে উঠেছে ওয়াশিংটন ডিসি, ডিজনি ওয়ার্ল্ড, লাস ভেগাস, হলিউড, মায়ামি, বস্টন, নর্থ ক্যারোলিনা, হিউস্টন আর ডালাসেও। হারিকেন স্যান্ডির আঘাতের সময় থেকে বন্ধ থাকা স্ট্যাচু অফ লিবার্টি এদিন সবার জন্য খোলা রাখা হয়। 1 দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার জন্য যুদ্ধের পর 13টি আমেরিকান উপনিবেশের প্রতিনিধিরা ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসে মিলিত হয়। ব্রিটেনের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়ে অনেক তর্ক বিতর্কের পর তারা সর্বসম্মতিক্রমে 2 জুলাই 1776 সালে স্বাধীনতার পক্ষে ভোট দেন।
স্বাধীনতার খসড়া ঘোষণাপত্র তৈরি করেন টমাস জেফারসন। স্মরণীয় ভোটের দুদিন পর কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। সেই দিনটি ছিল 4 জুলাই। তাই এই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে বরণ করে নেয় আমেরিকানরা। শিহাবুদ্দিন কিষ্টু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাশিয়ায় ফুটবল ম্যাচ খেলে দেশে ফিরে এলেন 12 বছর বয়সী গোলাম রাব্বি। ফিফা আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নিতে গেল 26 জুন দেশ ছাড়েন এই ক্ষুদে তারকা। 8 দিনের সফরে খেলেন 4টি প্রীতি ম্যাচ। এছাড়া কনফেডারেশনস কাপের ফাইনাল ম্যাচ দেখেছেন মাঠে বসে, দেখা হয়েছে ফুটবল কিংবদন্তিদের সাথে। দেশে পৌঁছেই সোজা চলে আসেন বাফুফে ভবনে। আমি জানতাম না আমি যে রাশিয়া যাবো, প্লেনে উঠবো, বিশ্বাসই করতাম না। পরে আমাদের ফোন করেন নিকু স্যার যে তুমি রাশিয়া যাবা, তোমার যেতে হবে। গোলাম রাব্বির বয়স এখন 12। মুখে অপরিপক্কতার ছাপ স্পষ্ট, তবে মাঠের ফুটবলীয় কারুকলা রপ্ত করেছেন ঠিকই। মফস্বলের পথ বেয়ে হুট করেই একদিন আকাশ ছোঁয়ার হাতছানি এলো সামনে। স্বপ্ন নয়, বাস্তবেই উড়ে এলেন আসন্ন বিশ্বকাপের আয়োজক রাশিয়া থেকে। বিশ্বের 64 দেশের বাছাইকৃত প্রায় 200 খেলোয়াড়কে নিয়ে রাশিয়াতে ফিফা আয়োজন করে প্রীতি ম্যাচ। 4টি ম্যাচ খেলে সেখানে 2টি গোলও করেছেন রাব্বি। ইউরোপীয় ফুটবল আর দেশীয় ফুটবলে পার্থক্য বিস্তর। এসব ছাপিয়েও খুদে রাব্বি আলাদা করে বললেন নিয়মানুবর্তিতার কথা। সকাল 7টায় ব্রেকফাস্ট খেতাম, ব্রেকফাস্ট খাওয়া 8টা পর্যন্ত, 8টা থেকে 9টা থেকে 12টা পর্যন্ত প্র্যাকটিস থেকে এসে ওইখানে লাঞ্চ হতো, লাঞ্চের পরে 2-3 ঘন্টা রেস্ট, তারপর সন্ধ্যা 7টায় 7টা থেকে 8টা পর্যন্ত ডিনার, 9টা থেকে 11টা পর্যন্ত হলো টিম মিটিং করার পরে ঘুমা যেত। কনফেডারেশনস কাপ অনুষ্ঠিত হওয়ায় মাঠে বসে দেখেছেন জার্মানি ও চিলির মধ্যকার ফাইনাল ম্যাচও। হাত ছুঁয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সঙ্গেও। তবে আক্ষেপ একটাই, নিজের আইডল মেসিকে দেখা হয়নি কাছ থেকে। রোনালদোর সঙ্গে দেখা ছিল, ম্যারাডোনার সঙ্গে, তাও আর কথা ছিল আমাদের ক্লাবে আসবে, আমাদের সঙ্গে 1 ঘন্টার মতো কথা বলবে, গল্প করবে, খেলবে, কিন্তু সেই ফ্লাইটে দেরি হয়েছিল, এই জন্য আসেনি। মেসির আসার কথা ছিল, তার মেসির বিয়া। এমন রাব্বিদের হাত ধরে দুর্দশা পেছনে ফেলে সুপথে ফেরার কথা দেশের ফুটবলের। তবে বরাবরই হারিয়ে যান তারা। রাব্বির ম্যানেজার অবশ্য প্রতিশ্রুতি দিলেন হারিয়ে যেতে দেবেন না এসব খুদে তারকাদের। এই লেভেল 2 টিমগুলো আছে সেগুলি কন্টিনিউ করবে। আগে যেমন বলেছি, কিন্তু আমরা অর্থের অভাব করতে পারিনি। এখন আমাদের স্পন্সর আছে, আমাদের ফিফা আমাদেরকে টাকা দেবে, অর্থায়ন করবে। সেই অর্থায়নে আমরা এইগুলা কন্টিনিউ করব। ফিরে আসি রাব্বির কাছে। লিওনেল মেসি তার আদর্শ, বড় হয়ে হতে চান বিশ্বসেরা এই ফুটবলারের মতো। আমি বড় হয়ে মেসির মতন প্লেয়ার হতে চাই, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে চাই স্ট্রাইকার হিসেবে। আকাশ ছোঁয়ার টিকিট পেয়ে গেছেন রাব্বি, দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন তিনি। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর গ্যান্ডারিয়ায় বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ। বাড়ছে প্রযুক্তি পণ্য সংশ্লিষ্ট দুর্ঘটনা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডির সব অবৈধ স্থাপনা 10 মাসের মধ্যে ভেঙে ফেলতে রাজ্যকে হাইকোর্টের নির্দেশ। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিরক্ষা খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন সবই করবে সরকার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি। মৌলভীবাজারে 53টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সংস্কারের অভাবে অকার্যকর ফেনীর সোনাগাজীর 14টি স্লুইস গেট। বাড়িঘর, ফসলি জমির ক্ষতি। এবং বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতে চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।